সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফএসি ব্যাংক নিবেদিত এই সময়ে। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে জুলাই সনদ। ইতিমধ্যে এই সনদের একটি খসড়া দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 31শে জুলাইয়ের মধ্যে মতামত জানতে চাওয়া হয়েছে দলগুলোর কাছে। তবে এখনও কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে কি ঐক্যমত্য ছাড়াই ঘোষণা করা হচ্ছে জুলাই সনদ? এ নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই সনদের ভবিষ্যৎ। আলোচক হিসেবে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। কালাম ভাই এবং রতন ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। একটি যে খসড়াটি পাঠানো হয়েছে, কি কি থাকছে সেই বিষয়গুলি এখনও পরিষ্কার নয়। তবে দলগুলো ওর কাছে প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে, তারা অঙ্গীকারাবদ্ধ 2 বছরের মধ্যে এগুলি, যেই জুলাই সনদটি ঘোষণা করা হবে সেগুলি 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে দলগুলোর কাছে। তবে কিছু কিছু বিষয়ে একমত হওয়া যায়নি, যেটা আমি ভূমিকা উল্লেখ করলাম। রাষ্ট্রের মূলনীতি বিষয়ে নারী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবে একটি বড় অগ্রগতি হয়েছে যে 10 বছর একজন ব্যক্তি সর্বোচ্চ প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তবে বিএনপির আপত্তি আছে সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে তাদের একটি শর্ত রয়েছে যে নির্বাচন কমিশন বাদ দিয়ে অন্য 4টি কমিশনের বেলায় তাদের আপত্তি রয়েছে যে এগুলো যদি যুক্ত করা হয় তাহলে বিএনপি আসলে এই 10 বছর মেয়াদটি মানবে না। তাহলে এই সনদের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে? বিএনপি একটি বড় স্টেক হোল্ডার। ধন্যবাদ। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই গণ আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কারণ গত 15 বছর মানুষ সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে দুঃশাসন দ্বারা এবং সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে নির্বাচন দ্বারা। ফলে তাদের যেমন দুঃশাসনের অবসান চেয়েছে, আবার তেমনি একটা গণতান্ত্রিক সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তনের জন্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চেয়েছে। ফলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপ পাবে কিভাবে? রূপ পাবে এমন একটা ব্যবস্থা করা দরকার যাতে করে নির্বাচনটা সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং অবাধ হয়। ফলে আমরা প্রথম থেকে বলেছিলাম যে ঐক্যমত্য কমিশনে এমন কোনো বিষয়ের সামনে নিয়ে আসা উচিত নয় যে বিষয়ে ঐক্যমত হওয়া কঠিন। ঐক্যমত্য কমিশনের সেই বিষয়গুলো নিয়ে আসা উচিত যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোন বিষয়টা প্রয়োজনীয়। যেমন আমরা বলেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না, ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এ ব্যাপারে ঐক্যমত হয়ে যাচ্ছে। এইরকম করে একটা সংবিধান যদি সংশোধন করতে হয় সে তো পার্লামেন্টে করতে হবে। সে পার্লামেন্টে গঠিত হবে কেমন করে? পার্লামেন্ট গঠিত হতে গেলে তো একটা নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে বাকি সমস্ত বিষয় কিন্তু আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ফলে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, সুষ্ঠু নির্বাচন, এই দিকেই আপনারা আসুন। ফলে গত বেশ কিছুদিন ধরে যে বিতর্কগুলো চললো ঐক্যমত্য কমিশনে, 166টা প্রস্তাব, তার মধ্যে সংবিধান সংক্রান্ত প্রস্তাব, বিচার সংক্রান্ত প্রস্তাব, প্রশাসন সংক্রান্ত প্রস্তাব, এগুলো কী ছিল, সব বিষয়ে একটা সাধারণ ঐক্যমত তৈরি হয়েছে যে আমরা অন্তত যারা অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করি, পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্টে এই অভ্যুত্থানকারী সরকার, অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার, তাকে তো একটা লেজিটিমেসি দিতে হবে। সেই জায়গায় অন্তত একমত সবাইকে হতে হবে। 1। 2 নম্বর, সংবিধানের সেই সংশোধনীগুলো আনা দরকার যে সংশোধনী না আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার বৈধতা পাবে না। যেমন সংবিধানের 8-এর 7-এর ক, খ এগুলো যদি সংশোধন না হয় তাহলে অভ্যুত্থানকারী সরকার তো বৈধতা পাবে না। 3 নম্বর বিষয় হতে পারে এরকম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়টা সবাই ঐক্যবদ্ধভাবে মেনে নেবেন। এবং তারপরে আরও যে বিষয়গুলো আছে যে সেপারেশন অফ পাওয়ার অথবা ব্যালেন্স অফ পাওয়ার, সেটা কি হবে? সেক্ষেত্রে নিশ্চয়ই একটা বিতর্ক হবে, আলোচনা করে ঠিক করবেন। সব বিষয়ে একমত যদি হতেই হয় তাহলে তার ঐক্যমত্য কমিশনের দরকার নেই, একটা ঘোষণা সার্কুলার দিয়ে দিলেই হয়। এখানে 35টা রাজনৈতিক দল আলোচনা করেছে, তাদের নীতিগত অবস্থান প্রত্যেকের আলাদা, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আলাদা, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তাদের আলাদা। সেইখানে কোন বিষয়গুলোতে একমত হওয়া যায় সেটা আমাদের বের করা দরকার ছিল। এইটা খুঁজে বের করতে গিয়ে কিন্তু একটা বড় সময় চলে গেল। এবং একটা জিনিস আপনারা জানেন যে বিতর্কটা এসেছিল সংবিধান কি পুনর্লিখন হবে না সংশোধন হবে। পরবর্তীতে দেখা গেল যে না, সংশোধনের প্রশ্নে প্রায় সবাই একমত।
ফলে যে খসড়াটা আজকে দেওয়া হয়েছে এই খসড়ায় প্রিয়েম্বল, নেসেসিটি এবং ফার্দার স্টেপগুলো কী হবে সেগুলো উল্লেখ করা আছে, কিন্তু কোন কোন প্রশ্নে একমত হয়েছে সেটা এখনও কিন্তু দেয়নি। এটা কালকে হয়তো পাওয়া যাবে, কালকে সেটা নিশ্চয়ই আলোচনা হবে। কিন্তু প্রিয়াম্বলে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যেও কিছু বিষয়ে আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা বলেছি। যেমন ওখানে বলা হয়েছে যে 1400 জনের মতো মৃত্যুবরণ করেছে। আমরা বলেছি এই জায়গাটায় আপনারা ঠিক করেন, কারণ সরকারের এক একবার এক এক রকম কথা বলছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছিল 1500, অভ্যুত্থানকারী আন্দোলনকারী সংগঠনগুলো বলেছে 1400, একটা সরকারের একটা বলা হয়েছে যে 841। আমরা বলেছি যে এই জায়গাটা একটু ঠিক করেন। দুই, আর একটা জায়গা আছে স্বীকৃতির প্রশ্ন। কীরকম? ছাত্র অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। আমরা বলেছিলাম এখানে লেখা উচিত ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, কারণ এই অভ্যুত্থানের সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে শ্রমিক। ফলে শ্রমিকদেরকে কোনোভাবেই এখানে যেন ইগনোর করা না হয়। এই অভ্যুত্থানে নারী এবং শিশুর একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং মৃত্যুবরণ করেছেন তারা। ফলে শুধু ছাত্র অভ্যুত্থান বললে, ছাত্র জনতার অভ্যুত্থান বললে এই অভ্যুত্থানে যে নানা অংশের মানুষ নানাভাবে অংশগ্রহণ করেছিল তাদের স্বীকৃতিটা থাকে না। সেদিকটা এগুলো জিনিসগুলো ছোট, কিন্তু তারপর আমরা এগুলো বলেছি যে এইগুলো থাকলে, এগুলো না থাকলে অসম্পূর্ণতা হবে। তারপর একটা বিষয় এখানে বলা হয়েছে সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংযোজন, বিযোজন। আমরা একই ধরনের কথা, এত দরকার কি? সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, এটা হলেই তো হয়ে যায়। পুনর্লিখন, লিখন, পরিমার্জন, এই সমস্ত এত শব্দ দরকার নেই। এবং সেই ক্ষেত্রে মূল দায়িত্বটা কার হবে? পরবর্তী পার্লামেন্টের। এবং আপনারা জানেন যে কিছু জিনিস থাকে মানুষের ওয়ার্ড অফ অনার, মানে একটা কথার মূল্য দেয় মানুষ। 91 সালের নির্বাচনে যে পার্লামেন্টটা এসেছিল সেই পার্লামেন্টে কিন্তু কিছু কথার মূল্য ছিল। কি? আমরা 90-এর অভ্যুত্থানের পরে কিছু বিষয়ে একমত হয়েছিলাম। 3 জোটের রূপরেখা ছিল না, 3 জোটের রূপরেখাটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু যে বিষয়ে আমরা একমত হয়েছিলাম সেটা ছিল যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাব। এবং 91-এর পার্লামেন্টে কিন্তু সেটা অনেক রাজনীতিতে অনেক বিরোধিতা সত্ত্বেও এই প্রশ্নে কিন্তু একমত হয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাওয়া হয়েছে। দুই, আর একটা বিষয় আমাদের একটা কমিটমেন্ট ছিল যে শাহাবুদ্দিন সাহেব তিনি আবার তার স্বপদে ফিরে আসবেন, যে কারণে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কোনো দুটো সংবিধান সংশোধনী হয়েছে। ফলে একটা কমিটমেন্ট দিলে সেই কমিটমেন্ট কিন্তু রক্ষা করার দৃষ্টান্ত আমাদের এখানে আছে। ফলে যদি এইবারও এইরকম একটা কমিটমেন্ট হয় সবাই মিলে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক সংবিধান, এই প্রশ্নে যে বিষয়ে আমরা একমত হলাম, আমরা যেই ক্ষমতায় আসি না কেন, জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসুন না কেন, তারা এই বিষয়গুলো মেনে চলবেন। কিন্তু এমন কোনো বিষয় যদি আবার ইম্পোজিশন হয় যেটা অনেকের আবার রাজনৈতিক চিন্তার বিরুদ্ধে, তাহলে জোর করে কিছু চাপিয়ে দিলে কিন্তু পরবর্তী পার্লামেন্ট যে সেটা পাশ করবে তার কোনো গ্যারান্টি নাই। যেমন 3 জোটের রূপরেখা কিন্তু শেষ পর্যন্ত সবাই মেনে নেয় নাই, মানে যারা ক্ষমতায় ছিলেন তারা মানে নাই। তারা আন্দোলনের সময় একমত হয়েছিলেন, কিন্তু নির্বাচনের পরে তারা এটাকে আর বাস্তবায়ন করে নাই। ফলে এবারও আমার মনে হয় যে আমাদের ওই জায়গাটা থাকা উচিত। ক্রমাগত ধাপে ধাপে আমরা গণতন্ত্রের উত্তরণের জায়গাটা যেতে পারি। একটা জিনিস আমি বলে একটু শেষ করি, আইন করে অথবা কাগজে লিখে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না। কারণ আমাদের সংবিধানের কোথাও বলা ছিল না যে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হবে, হয়েছিল তো। আমাদের সংবিধানের কোথাও লেখা নাই অনুপার্জিত আয় ভোগ করা যাবে, কিন্তু তারপরে তো বিশাল কালো টাকার পাহাড় গড়ে তুলতে আমরা দেখেছি। আমাদের সংবিধানে এইরকম রাইট কাউকে দেওয়া হয় নাই যে দেশের সম্পদ বিদেশে পাচার করবে, তারপর তো সেটা আমরা করতে দেখেছি। আমাদের সংবিধানে এরকম বলা হয় নাই যে সমাজের সকল স্তরে বৈষম্য প্রতিষ্ঠিত হবে, তারপরে তো হয়েছে। ফলে সংবিধানে কি লেখা নেই আর কি লেখা আছে তা দিয়েই সবসময় সব কিছু নির্ধারিত হয় না। নির্ধারিত হয় জনগণের আন্দোলনের মেজাজটা কতখানি আছে, জনগণের আন্দোলনের শক্তি কতখানি আছে, এবং জনগণ কিভাবে একটা ওয়াচডগের মতো ভূমিকা পালন করে। একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে একটা জবাবদিহিতার মধ্যে রাজনৈতিক দলগুলো পড়ে, ফলে ধারাবাহিক অবাধ নির্বাচনের পরিবেশটা দেশে থাকতে হবে। কালাম ভাই, আপনার কাছে আসি। মানে বিএনপির দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে মানে এই এখন পর্যন্ত যে সংস্কারের যে কার্যক্রম, কি অগ্রগতি, বিএনপির তরফ থেকে কি ধরনের বড় ছাড় দেওয়া হয়েছে, আর 10 বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিন্তু বিএনপি যে শর্ত জুড়ে দিয়েছে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে বলছে, মানে এর ব্যাখ্যাটা কি আসলে?
আসলে কি নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের এই কমিটিগুলো যদি থাকে? দেখুন, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এনটিভির এই সময়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার পাশে আছে আমার দীর্ঘদিনের পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রতন ভাই। আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটি হলো, আমাদের বিএনপির বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার। আপনারা আজকেও লক্ষ্য করেছেন যে ঐকমত্য কমিশন যে বৈঠক করেছে এটা বোধহয় খুব সম্ভবত 20তম বৈঠক, দ্বিতীয় ফেজে 20তম বৈঠক। এই বৈঠকে আমাদের দলের প্রতিনিধি যারা ছিলেন সেখানে এক পর্যায়ে কিন্তু ওয়াকআউট করা হয়েছিল। তো ওয়াকআউট করে আবার কিন্তু সবাই উপস্থিত হয়েছে। বিষয়টা ছিল যে নির্বাহী বিভাগকে আমরা যেভাবে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই, সংসদের নিকট নির্বাহী বিভাগ জবাবদিহিতার মধ্যে থাকবে, জনগণের নিকট নির্বাহী বিভাগ জবাবদিহিতার মধ্যে থাকবে। কিন্তু ঐকমত্য কমিশন তারা বোঝাতে চাচ্ছে যেখানে আলাদা একটা কমিটি করতে হবে, আলাদা একটা কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগ থাকবে। যে নির্বাহী বিভাগের প্রতি যদি কোনো কর্তৃত্ব না থাকে, যারা সংসদে আসবে সংসদের জবাবদিহিতা আছে, জনগণের কর্তৃত্ব থাকতে হবে সংসদের কাছে। সংসদে যারা আসবে তারা ভাববে যে আমার একটা জবাবদিহিতা আছে, আমি যদি আজকে যা ইচ্ছা তাই করি কালকে জনগণের কাছে আমি যেতে পারবো না। তো আমরা বিএনপি মনে করি সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশটাকে নিয়ে ভেবে আমরা রাজনীতি করি। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে দেশের স্বার্থে আমরা দেশটাকে বড় করে দেখে, এবং এটা অস্থায়ী কোনো বিষয় না যে আমরা 1 মাসের জন্য শুধু নির্বাচনের জন্য 3 মাসের জন্য 6 মাসের জন্য একটা করলাম। এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে, এবং রাতারাতি যে পরিবর্তন যেটা কারো স্বার্থে, ব্যক্তিগত কোনো দলের স্বার্থে, আমার মনে হয় যে কেউ কেউ কোনো দলের স্বার্থে চিন্তা করছে, দেশের স্বার্থে চিন্তা না করে তাদের দলের বিষয়টাকে গুরুত্ব দিয়ে তারা চিন্তা করছে। আর বিএনপি দেশের স্বার্থটাকে গুরুত্ব দিয়ে তারা আমরা বিভিন্ন প্রস্তাব রাখার চেষ্টা করছি। আমাদের প্রস্তাবগুলোর মধ্যে বিচার বিভাগের বিষয়টা আছে, বিচার বিভাগের একটা সংস্কার হওয়া দরকার। না, এই যে প্রশ্নটা করেছিলাম যে এই সাংবিধানিক নিয়োগ কমিটির বিষয়গুলো কোনো দলের আপত্তি নাই, শুধু বিএনপির আপত্তি, মানে বিএনপি দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছে না। বিএনপি দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দলের স্বার্থে কিন্তু আমরা এটা দেশের স্বার্থে দেখছি, কিন্তু আমরা দেশটা তো আগে, বিএনপি কিন্তু ভাবে যে দেশটা আগে। আজকে আমরা এই যে এখানে ঐকমত্য কমিশন যেটা বলছে, যদি এখানে আলাদা একটা কমিটি দেওয়া হয় তাহলে নির্বাহী বিভাগ কার কাছে জবাব দিতে পারে? সংসদের কোনো কর্তৃত্ব থাকবে না। নির্বাহী বিভাগের উপর যদি সংসদের কোনো কর্তৃত্ব না থাকে তাহলে তারা কিভাবে জবাবদিহিতা করবে? জনগণ সেখান থেকে কিভাবে ভালো কিছু আশা করবে? তো আমাদের এখানে তো বিএনপির কোনো স্বার্থ নেই। আমরা যে 10 বছরের বিষয়টা, যে একজন নেতা বা একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিষয়ে অনেকটা কিন্তু আমাদের দল এগিয়ে এসেছে, অনেকটা কিন্তু এগিয়ে এসেছে। অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, যেটা দেশের স্বার্থে বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি করতে পারে, সমস্যা হতে পারে, সেইগুলোর সঙ্গে বিএনপি দ্বিমত পোষণ করে সেখানে আপত্তি জানিয়ে এসছে। রতন ভাই, রাষ্ট্রের মূলনীতির বিষয়ে দলগুলো আগের অবস্থায় আছে। ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা যে নতুন সনদে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি উল্লেখ থাকবে। বর্তমান যে 4 মূলনীতি আছে সেটি থাকতেও পারে, নাও থাকতে পারে, এমন একটা ধারণা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে সিদ্ধান্ত আসলে পরবর্তী সংসদ নেবে। বিএনপি সহ অনেক দল একমত, তারা এনসিপি বা আরও কিছু দল ওই 4 মূলনীতি বাদ দিয়ে যে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেটার পক্ষে তারা মতামত দিয়েছে। বাম দলগুলো বা আপনার দলের অবস্থানটা কি? আমরা বলছি 4 মূলনীতির ব্যাপারে আমরা আসলে কোনো ধরনের আপোষের প্রশ্নই ওঠে না, কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত
সংবিধানের বিষয়। আর যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলছেন, এটাও তো মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল। 10ই এপ্রিল যে অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল, সেই অঙ্গীকারের ভিত্তিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমাদের সংবিধান প্রণীত হয়েছিল। এখন আপনারা বলেন যে ধর্মীয় স্বাধীনতা, তাহলে ধর্মনিরপেক্ষতা রাখতে অসুবিধা কী? আপনারা বলছেন যে সাম্য রাখলে সমাজতন্ত্র রাখতে অসুবিধা কী? আপনারা বলছেন যে গণতন্ত্র, তাহলে কি গণতন্ত্র থাকলে মানুষের অধিকারগুলো থাকবে না? ফলে এই যে মানে ধামাচাপা দেওয়া, কথার মার প্যাচে 71 সালের মুক্তিযুদ্ধটাকে একটু আড়াল করার চেষ্টা করা, এগুলো কিন্তু এর কৌশলী পদক্ষেপ। আমরা মনে হচ্ছে এই কৌশল করার তো দরকার নাই। কি প্রয়োজন? আমরা যখন গণ অভ্যুত্থানটা করলাম 24-এ, যেমন ভূমিকায় আপনারা লিখলেন কি? ভূমিকায় লিখলেন যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মহান অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে গত 52 বছর বা 53 বছর পরবর্তী শাসক গোষ্ঠী এই কাজগুলো করেনি, বাস্তবায়ন করেনি। বেশ, তাহলে আপনাদের দায়িত্ব কি? যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করা। তা আপনারা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করতে চাচ্ছেন কেন? এখন যেমন 24-এর জুলাইয়ের যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কাজ করছে এখনকার এরা, যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করছেন তারা। তাহলে কি বলবো অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ভুল ছিল? বরঞ্চ বলবো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চাঁদাবাজি ছিল না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ওই মব সন্ত্রাস ছিল না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ছিল না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আদিবাসীদের জায়গা জমি দখল করা ছিল না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের জায়গা জমি দখল করে ওই দরিদ্র বাবার সন্তান লেখাপড়া করতে এসেছিল ঢাকায়, লেখাপড়ার পরিবর্তে সে এখন যদি বিশিষ্ট চাঁদাবাজ হয়ে ওঠে, এটা কি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল? নাকি তখন আমরা বলবো যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে তোমরা পথ হাঁটছো? ঠিক তেমনি তখন তাহলে কি করতে হবে? জুলাইয়ের যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটা কি? একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা এবং একটা জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গত 15 বছর যে 3টা নির্বাচন যারা করেছিলেন তারা পুলিশ এবং প্রশাসনকে যেভাবে কাজে লাগিয়েছিলেন, তাতে পুলিশ এবং প্রশাসন যেমন ভাবমূর্তি নষ্ট করেছে, এমনকি আমাদের বিচার বিভাগও প্রশ্নবিদ্ধ হয়েছে। সাথে সাথে আমাদের নির্বাচন কমিশন সেটা নির্বীর্য কমিশনে রূপান্তরিত হয়েছে, যে শাসক গোষ্ঠী যেমন নির্বাচন করেছে নির্বাচন কমিশন তাকেই সেটা স্বীকৃতি দিয়েছে। এগুলো না পরিবর্তন করবেন আপনারা কেন মূলনীতির উপর হাত দিতে যাচ্ছেন? ফলে এগুলো থেকে কিন্তু খেয়াল করতে হবে। অথবা ধরুন, আচ্ছা, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে কি এরকম ছিল আমাদের চট্টগ্রাম পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া? অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে কি এরকম ছিল আমাদের আকাশ স্টারলিংকে তুলে দেওয়া? আমাদের অভ্যুত্থানের কি আকাঙ্ক্ষা এরকম ছিল যে মানবিক করিডোরের মাধ্যমে সামরিক করিডোর দিয়ে দেওয়া? ফলে যেগুলো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেগুলো তো ঠিকই করছেন, আবার যেগুলো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সে পথে হাঁটছেন না, মাঝখান থেকে একটা কৃত্রিম বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন। এই জন্য আমরা বলেছিলাম যে এখানে যারা আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অভ্যুত্থানের মাধ্যমে তাদের সব ধরনের ম্যান্ডেটই আছে, করুক সবকিছু। সব ধরনের ম্যান্ডেট যদি থাকে না, সব ধরনের ম্যান্ডেট যদি থাকে তাহলে আর ঐকমত্য কমিশনের বৈঠক করার কি দরকার? তা সবই করে ফেলতো। তাহলে বুঝতে হবে যে কথাটা আমরা বলছি আর যে কাজটা আমরা করছি তার মধ্যে বিরাট একটা গ্যাপ আছে। আজকে যখন জাতীয়তাবাদী দল যদি বলে যে ঠিক আছে আপনারা আমাদেরকে বাদ দিয়ে করেন, আমরা বাসদ এবং সিপিবি বলছি ঠিক আছে আমাদেরকে বাদ দিয়ে আপনারা করেন, আপনাদের কাছে যদি এনসিপিকে প্রতিষ্ঠিত করাটাই আপনাদের মহান কর্তব্য হয়ে দাঁড়ায়, জামাত ইসলামকে সহযোগিতা করাটাই যদি আপনাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়, করেন, আপনারা সেটা করতেই পারেন। তো ক্ষমতায় থাকলে তো মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু ক্ষমতায় থেকে অনেক কিছু করতে পারা আর জনগণের কাছে সেটা অ্যাকসেপ্টেড হওয়া দুটো এক জিনিস না। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে অনেক কিছু করেছে, কিন্তু জনগণের কাছে কি অ্যাকসেপ্টেড হয়েছে? আপনার কাছে আবার ফিরবো একটু কালাম ভাইয়ের কাছে। কালাম ভাই, সংস্কার প্রক্রিয়া যেভাবে এগুচ্ছে, নতুন বাংলাদেশ নির্মাণের সেটা সঠিক পথে আছে কিনা? নতুন বাংলাদেশ বা এই যে রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে বিএনপির অবস্থানটা কি? রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে আমাদের বক্তব্যটা কিন্তু পরিষ্কার। রাষ্ট্রীয় মূলনীতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে ঐকমত্য কমিশন, তারা কোনো অবস্থাতেই এই মূলনীতির উপর হাত দিতে পারে না। এই মূলনীতির উপর হাত দেওয়া তাদের কাজ না বলে আমি মনে করি। তাদের কাজ আইন শৃঙ্খলা ঠিক রাখবে, আইন শৃঙ্খলা ঠিক রেখে
সামাজিক কার্যক্রম যাতে স্বাভাবিক গতিতে চলে, প্রশাসন যাতে স্বাভাবিক গতিতে চলতে পারে, এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ হবে। সেই সংসদে মূলনীতির কোনো জায়গায় যদি দেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বিচার বিবেচনায় সংসদ যদি মনে করে মূলনীতির সঙ্গে এই বিষয়টা যুক্ত করা দরকার সংবিধানে, এই বিষয়টি আনা প্রয়োজন, সেটা সংসদে আনতে পারে। সেই ক্ষেত্রে সংসদের কাজটা কি? সংসদের কাজ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে চায়, আমরা যেটা লক্ষ্য করেছি, না, অন্তর্বর্তী সরকার তো চাপিয়ে দিচ্ছে না, এগুলি সংবিধান পরবর্তী সংসদে সেগুলি বাস্তবায়ন করবে। পরবর্তী বাস্তবায়ন করবে সংসদ। এখন সিদ্ধান্ত যেটা নেবে সেটা এমন কোনো সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত হব না যে সিদ্ধান্তটা নিয়ে পরবর্তী সময়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এবং আত্মঘাতী কোনো সিদ্ধান্তের সঙ্গে, যেটা দেশের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে, গণতন্ত্রের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে। যে 4টি মূলনীতি আছে, এই 4টি মূলনীতি কখন কিভাবে এসেছে সংবিধানে, এটা তো আমরা সকলেই জানি। কাজে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ভাবছে, তাদের পক্ষ থেকে যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমরা মনে করি যে সংসদ নির্বাচনের একটা পরিবেশ সবার আগে করা দরকার। সংসদ নির্বাচন ছাড়া দেশটা কিন্তু স্বাভাবিক গতিতে আসবে না। স্বাভাবিক গতিতে কিন্তু দেশ নেই। আইন শৃঙ্খলার চরম অবনতি, এই যে চাঁদাবাজ যে পর্যায়ে, এনসিপি যে পর্যায়ে চাঁদাবাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, গতকালকেও এনসিপির 4জন না 5জন বোধহয় গ্রেপ্তার হয়েছে। এরকম অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে? আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, বিএনপি সাগরের মতো একটা দল, বিচ্ছিন্নভাবে দুই একটা জায়গায় যেগুলো হয়েছে, একটু হলে ওইটাকে রাজনৈতিকভাবে রং মাখিয়ে, একবার তৃণমূল পর্যায়ে যদি আমরা হিসাব করি, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রায় 7,000 জনকে আপনারা বহিষ্কার করেছেন। হ্যাঁ, সেটার সঙ্গে সঙ্গে যেখানে যেটুকু হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু দল কঠিন সিদ্ধান্ত নিয়েছে, বহিষ্কার করেছে। যারা এরকম চাঁদাবাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আগে দলের নাম ভাঙিয়ে তো কাজগুলো চলছে। দলের নাম ভাঙিয়ে না, ঠিক, যারা চাঁদাবাজ তাদের নাম ভাঙিয়েই তারা করছে, কিন্তু এটা দলের উপর চলে এসেছে। যেহেতু তারা দলের সঙ্গে যুক্ত আছে, এই জন্য দলের উপর চলে আসে। দল কখনো এগুলোকে সমর্থন করে না, দল কখনো এগুলোকে আশ্রয় প্রশ্রয় না। কিন্তু এই দায় কি বিএনপি দল হিসেবে বিএনপির উপর বর্তায় না? বিএনপির উপর এই চাঁদাবাজের যে বিষয়টা কিছুটা আসে বলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যে একজনের জন্য টোটাল একটা দলের উপর এটা আমরা এই দায়িত্বটা নেব না, এই জন্য তাকে আমরা দলেই রাখবো না। নির্বাচনের কথা বলছিলেন যে এই যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু নির্বাচন ছিল না, কিছু সংস্কার, মানে নতুন বাংলাদেশ নির্মাণের একটি স্বপ্ন সবারই ছিল বা আকাঙ্ক্ষা ছিল। মানে এই যে সংস্কার প্রক্রিয়া যেভাবে আগাচ্ছে, সেই আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হলো, আপনার বিশ্লেষণ কি? সংস্কার প্রক্রিয়া যেভাবে এগুচ্ছে, তো আমি যেটা মনে করি, যেভাবে আমাদের ভাবনায় আছে সেই ভাবনার মধ্যে কিন্তু এখন আর নাই, সরকারও নাই, এবং সরকার একটা দলের উপর নির্ভরশীল। এনসিপি সরকারকে যেভাবে চালাচ্ছে, সরকার সেইভাবে চলছে। বিএনপির মতো বড় একটি দল এবং অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে, এই সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় কাজ করে, যেগুলো আলোচনায় এসেছে, আলোচনায় আসা প্রয়োজন। আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যদি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেটা বিএনপি এই 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি রাজনৈতিকভাবে। তো আবারও যদি সেই একই অবস্থা দেশে সৃষ্টি হয়, সেই অবস্থায় যেন আমরা ফিরে না যাই, সেই অবস্থা যাতে আর ওই ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে, ফ্যাসিবাদী
কায়দায় কেউ যেন দেশ চালাতে না পারে, এটা কিন্তু আমাদের মূল একটা লক্ষ্য। কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী কায়দায় এ দেশে আর নির্বাচন হবে না, রাষ্ট্র পরিচালনা হবে না। সেই জন্যই আমরা সকল দলের কে গুরুত্ব দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু পরিষ্কার বক্তব্যে বলেছে যে সবার আগে বাংলাদেশ, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। দেশ গড়ার প্রশ্নে সবাইকে প্রয়োজন, যার যেটুকু অবদান আছে সেই অবদানটুকুকে আমরা কাজে লাগাতে চাই। কিন্তু আমরা বিএনপি বড় দল বলে আমরা মনে করি না যে আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরা সবাইকে প্রয়োজন মনে করি, সবাইকে নিয়েই আমরা সামনের দিকে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। কিন্তু যারা কালকে যাদের জন্ম হয়েছে তারা যদি মনে করে যে দেশটা তাদের, এই দেশটা তারাই সব করেছে, আন্দোলন তারা করেছে, আমরা এই 15-16 বছর আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু এই আপনার জুলাই আগস্ট আজকে আমরা বলতে পারছি, এই 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা যদি না থাকতো তাহলে কিন্তু এই 2 মাসে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ নিত না। গণবিপ্লবটা কিন্তু এই ছাত্রদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না। এই কয়জন ছাত্র কিন্তু এটা করতে পারে নাই। এখানে ছাত্র, যুবক, শ্রমিক, সাধারণ মানুষ, সকল শ্রেণীর মানুষ, মহিলা, সকল শ্রেণীর মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছিল। কেন নেমে এসেছিল? শুধু ছাত্রদের দাবির জন্য? সকল মানুষের দাবির কারণেই কিন্তু তারা নেমে এসেছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষ ভোট দিতে পারে নাই, গণতান্ত্রিক কোনো পরিবেশ ছিল না, মানুষের ব্যবসা বাণিজ্য করার মতো কোনো পরিবেশ ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, বাকশালী কায়দায় দেশটা পরিচালনা করতো তারা, কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল না। সেখান থেকে মানুষ কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ কতভাবে ওই সরকারের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কাছে কষ্ট আবার ফিরবো। রতন ভাই, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থান, এই জুলাই সনদকে ঘিরে বা এই ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে, যে সেক্ষেত্রে এই জুলাই সনদ ঘোষণা কি সহজ হবে? সামনে কোনো পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হবে কিনা এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে? ঘোষণা খুব একটা কঠিন হবে না, কারণ যদি কঠিন কেউ করতে না চায়, যে বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়টা নিয়েই তো একটা ঘোষণা হতে পারে, তাহলে আর কঠিন কোনো বিষয় নয়। আর বাকি বিষয়গুলো একটা কমিটমেন্ট থাকবে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যা যা করা দরকার সেটা করব। এবং নেক্সট পার্লামেন্টের মাধ্যমেই তো সব কিছু করতে হবে। পার্লামেন্ট ছাড়া তো এই অভ্যুত্থান পরবর্তী সরকারকেও জাস্টিফাই করা যাবে না, আইনসঙ্গত করা যাবে না। আমরা সংবিধানের কন্টিনিউটি যদি রক্ষা করতে চাই তাহলে তো পার্লামেন্টে লাগবেই। তো ফলে সেই পার্লামেন্ট ডিসাইড করবে যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথটা কী হবে। এখানে কমিটমেন্ট একটা হতে পারে যে আমরা এমন কিছু করব না যাতে করে ফ্যাসিবাদী ব্যবস্থাগুলো সেগুলো বহাল থাকে, বরঞ্চ এমন কিছু করব যাতে একটা গণতান্ত্রিক সমাজ পরিচালনার জন্য যা যা করা দরকার সেই পথে দেশটা অগ্রসর হয়। এবং সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের জন্য নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু নির্বাচন একমাত্র বিষয় নয়। গণতন্ত্রের জন্য একটা গণতান্ত্রিক সংস্কৃতিও লাগবে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জবাবদিহিতা। একজন পার্লামেন্ট সদস্য তিনি 5 বছরের মধ্যে কি জাদুর কাঠি পেয়ে যান যে তার এত সম্পত্তি হয়ে যায়, এই জায়গায় একটা জবাবদিহিতা লাগবে। এমনকি যে প্রশাসন চলছে জনগণের ট্যাক্সের টাকায়, তো সেই প্রশাসন কি তার অর্পিত দায়িত্ব পালন করে, সেখানে জবাবদিহিতা লাগবে। একটা যদি নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল কি কমিটমেন্ট করেছে, 5 বছর সেই কমিটমেন্টগুলো সে ঠিক মতো পালন করলো কি, পূরণ করলো কি, সেক্ষেত্রে জবাবদিহিতা লাগবে। ফলে একটা জবাবদিহিতার পরিবেশেই কিন্তু গণতন্ত্রটা যাচাই হতে পারে। গণতন্ত্রও তো একটা যাচাইযোগ্য জিনিস। আমি বললাম আমি গণতন্ত্র দিয়েছি, গণতন্ত্রটা কারো পকেট থেকে দেওয়ার জিনিস নয়, কিংবা গণতন্ত্র আলমারি থেকে বের করে দেওয়ারও জিনিস নয়। ফলে আগে আমাদের শাসকরা বলতো না আমি গণতন্ত্র দিয়েছি, তো গণতন্ত্র কোথা থেকে দিয়েছেন আপনি? ফলে আমরা গণতন্ত্রের চর্চা করছি, ফলে আমরা গণতন্ত্রের চর্চার সেই পরিবেশটা দেখতে চাই। ফলে এই ক্ষেত্রে একটা কমিটমেন্ট থাকতে পারে যে বহু বেদনায় আমরা অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এই বেদনার হাত থেকে জাতিকে মুক্ত করার চেষ্টা করবে, কিন্তু অভ্যুত্থানকালীন সরকার 1 বছরের যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে মানুষের মধ্যে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। এখন এই কনফিউশন দূর করারও একটা বড় দায়িত্ব
যদি জুলাই ঘোষণার মধ্য দিয়ে তারা দেখাবেন যে তাদের কি কি ভুল ছিল এবং এই ভুলটা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়। যদি মানুষ মানে এরা দেখে, যেমন একটা কথা খেয়াল করে দেখুন, অভ্যুত্থানের পরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন তারা যদি দুর্নীতির চক্রের মধ্যে যুক্ত হয়ে যায়, যে 18 বছরের ছেলেটা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মানে পুলিশের সামনে দাঁড়িয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সে কি শিক্ষা পাবে? তার জীবনের শিক্ষাটা কি? আমি জীবন বিপন্ন করে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে সরানোর জন্য রাস্তায় নামলাম, আর আপনার ক্ষমতায় এসে একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনে রূপান্তরিত হয়ে গেলেন, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ফেললেন। ফলে আমরা যে আমাদের তরুণদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু তরুণদেরকে এই জায়গায় নিয়ে আসলো যারা, তাদেরকে দায়ী করতে চাই, আমরা তাদেরকে অ্যাকিউজ করতে চাই যে এই 1 বছরে রাষ্ট্রটা এমনভাবে পরিচালিত হলো যে আমাদের তরুণদের স্বপ্ন এবং সাহস দুইটাই কিন্তু ভুল পথে পরিচালিত হলো। আজকে এনসিপির নেতারাও বলছেন যে এনসিপির টিকিট দিয়ে অনেকেই দুর্নীতি করছে, অনেকেই চাঁদাবাজি করছে। এর আগে বৈষম্য বিরোধী, তারা চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় কমিটি ছাড়া সব বিলুপ্ত করে দিয়েছে। আজকে এনসিপির নেতারাও এটা বলছেন। তাহলে একটা প্রশ্ন ওঠে না মানুষের মধ্যে, বাবারা তোমরা না এত ঝুঁকি নিয়ে একটা লড়াই করলা, তো তোমাদের এত সাহস ছিল, এতখানি প্রতিজ্ঞা ছিল এবং তোমরা এতখানি প্রতিরোধ গড়ে তুলেছিলে, আজকে টাকার সামনে তোমাদের সব প্রতিরোধ ইয়ে হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তাহলে এই জায়গাটায় আমরা একটু দেখতে চাই যে আগামীতে সরকার যেন, কোনো সরকার এই ধরনের ব্যবস্থা যেন করতে না পারে। কালাম ভাই, গত শনিবার কয়েকটি দলের সাথে বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা, সেখান থেকে বেরিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন যে খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এরকম একটা ক্যাটাগরিক্যালি প্রধান উপদেষ্টা বলেছেন। মানে জুলাই সনদ ঘোষণার আগে কোনো সম্ভাবনা দেখেন কিনা নির্বাচনের তারিখ ঘোষণার, বা বিএনপি কি সনদটা আগে চায় না ভোটের তারিখটা আগে চায়? জুলাই সনদ এক জিনিস আর নির্বাচনটা কিন্তু আরেক জিনিস। বিএনপি নির্বাচনটা আগে চায়, নির্বাচনটা আগে চায় এই কারণে, না মানে নির্বাচনের তারিখটা আগে ঘোষণা করুক নাকি জুলাই সনদটা আগে? নির্বাচনের তারিখটা আগে চাই বিএনপি এই কারণে যে জুলাই সনদটা নিয়ে একটু জটিলতা হতে পারে, ঐক্যমতের বিষয়ে একটু টানাপোড়েন চলতে পারে, সেটা নিয়ে একটু সময় লাগতে পারে, সেটা 1 মাস পরে হলেও সমস্যা নাই। কিন্তু নির্বাচনটা জন্য হয়তো 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করে দেবে, 7-8 দিনের মধ্যে দিয়ে দেবে। 7-8 দিনের মধ্যে ঘোষণা করবে, যেটা আমরা শুনতে পাচ্ছি, সেটা ঘোষণা হওয়াটা উচিত আগে, নির্বাচনের তারিখটা আগে ঘোষণা। না, সনদটা ঘোষণা করা হয়ে যাবে না, নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হওয়া দরকার আমরা মনে করি। নির্বাচনের তারিখটা আগে হওয়া দরকার। তারিখটা আগে হোক, এর মাঝখানে জুলাই সনদটা চূড়ান্ত করুক, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। কিন্তু এনসিপি যেটা বলতে চাচ্ছে যে সনদটা আগে হতে হবে, এই সনদ কিন্তু 15 দিন পরে হইলে কোনো সমস্যার কারণ নাই। কিন্তু নির্বাচনের তারিখটা 15 দিন যাচ্ছে, মানুষের কিন্তু একটা সংশয় বাড়ছে নির্বাচন নিয়ে। এই যে প্রধান উপদেষ্টা বলেছে যে 5-7 দিনের মধ্যেই, সেটা সরকারের তরফ থেকে বলা হয় না, একটি দলের প্রধান এসে বলেছেন। মানে সেই বক্তব্যটা আসলে কতটা ক্রেডিবল? রতন ভাই মিটিং এ ডেকেছিল, তাদের মিটিং এ আবার এই প্রসঙ্গটা আসেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বের হয়ে তারপরে তো বলেছে, যখন এটা নিয়ে আলোচনা হয়েছে, নিশ্চয়ই এখানে প্রধান উপদেষ্টা মহোদয় এটা বলেছে এবং বিষয়টা পত্রিকাতেও কিন্তু এসেছে, আপনাদের হ্যাঁ পত্রিকাতেও এসেছে যে নির্বাচনের তারিখটা খুব তাড়াতাড়ি ঘোষণা করবে প্রধান উপদেষ্টা। তো এর ভিতরে কি আছে, সরকার কি ভাবছে আর এনসিপি কি ভাবছে, এটা তাদের বিষয়। কিন্তু আমরা মনে করি নির্বাচন হওয়া প্রয়োজন, নির্বাচনের তারিখটা ঘোষণা করে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে একটি তারিখ যখন হবে তখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য যা যা করা দরকার সকল কিছু তারা। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকদিন আগে একটি বক্তৃতা বলেছেন যে নির্বাচন ভণ্ডুলে চক্রান্ত চলছে, যে সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা তাদের ফায়দা হাসিল করতে চায় তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই শক্তিটা কারা? এই শক্তিটা মানে যেখানে দুইটা শক্তি মাঝে মাঝে একত্র হয়ে কথা বলছে, তাদের কথাবার্তায় কাজে কর্মে আমরা দেখছি এনসিপি এবং জামাত ইসলাম।
এই জামাত ইসলাম তাদের সুবিধাটা কিন্তু আগে দেখে। তারা একসময় বিএনপির সঙ্গে ছিল, আবার তারা কিন্তু আবার আওয়ামী লীগের সঙ্গে চলে গেছে। বিএনপির সঙ্গে থেকে তারা আন্দোলন করেছে, আবার তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, একসময় তারা বিএনপির পক্ষে কথা বলেছে, আবার এখন তারা এনসিপির সঙ্গে একত্র হয়ে কথা বলছে। এবং তাদের চরিত্রটা আস্তে আস্তে জামাতের চরিত্রটাও কিন্তু মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। জামাত কিন্তু সেই জামাত নাই। জামাত ইসলাম একটি রাজনৈতিক দল, তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল করতে এসে ধর্মকে ব্যবহার করে মানুষকে যেভাবে ধোঁকা দিতে চাচ্ছে, এটা আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তারা যে ধর্মকে নিয়ে রাজনীতি, মানুষ এটা দেখতে চায় না। ধর্মে থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। ধর্ম যার যার ধর্ম তার কাছে, কিন্তু ধর্ম সকল ধর্মকে আমরা সম্মান করতে চাই, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। এখানে জামাত তাদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে, ধর্মের এই দুর্বলতায় সহজ সরল মানুষকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করতে চায়। এনসিপির মতো এই দলকে তারা যেভাবে ব্যবহার করে, বৃহত্তম স্বার্থের কথা না ভেবে শুধু তাদের স্বার্থটা ভেবে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চিন্তা করছে। একবার তারা বলে যে নির্বাচনের তারিখটা আমরাই দেওয়ার ব্যবস্থা করছি, আবার তারা বলে যে এক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ভাবনা ভাবলে এটা হবে না, আমরাই ফেব্রুয়ারির কথা বলেছিলাম। বিএনপি বলেছিল ডিসেম্বরের মধ্যে, কিন্তু সেটা লন্ডনে যখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের সঙ্গে যখন বৈঠক হয়, সেই বৈঠকে ফেব্রুয়ারির কথাটা বেশি এসেছিল, যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এটা ওখানে আলোচনা হয়েছিল বলেই কিন্তু এটা বিচার ও সংস্কারের বিষয়ে মানে দৃশ্যমান অগ্রগতির একটা সামর্থ্য ছিল। সরি, বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি যদি হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মানে রোজা শুরুর আগেও নির্বাচন হতে পারে, এমন একটা যৌথ বিবৃতি এসেছিল লন্ডন বৈঠকের পরে। হ্যাঁ, লন্ডন বৈঠকের পরে এরকম একটা যৌথ বিবৃতি যেটা এসেছিল, সেটার মধ্যে মানুষ কিন্তু একটা আশার আলো দেখেছে যে হ্যাঁ, এটা হইতে পারে। নির্বাচনটা নিয়ে বিএনপির দায়িত্বে যিনি আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং সরকার প্রধান যখন একমত হয়েছে, এটা যখন যৌথ বিবৃতি এসেছে, নিশ্চয়ই এখন এটা বাস্তবায়ন হবে। এটার প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস কিন্তু আসছিল। সেইভাবেই কিন্তু মানুষ এটা ভাবনার মধ্যে রেখেছে, সেইভাবেই দেশ কিন্তু নির্বাচনমুখী হয়ে উঠেছে। আমি একজন মাঠের কর্মী হিসাবে আমি মাঠে কিন্তু নির্বাচনকে সামনে নিয়েই কাজকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে নির্বাচন হবে। জনগণও কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে এখন। এটা ওই যে যখন যেদিন লন্ডনে বৈঠকটা হয়েছে, বৈঠকের পর থেকেই মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এইটাকে মানুষ ধরে নিয়েই কিন্তু এখন নির্বাচনী কর্মকাণ্ড আমরা যেমন করছি, মানুষও কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে, ভোট দিতে যাবে কেন্দ্রে। যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল আওয়ামী লীগ, সেই নির্বাচনটা মানুষ এখন দেখবে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এক মাথার এক ভোট হবে। এখন আর দিনের ভোট রাতে হবে না, দিনে ভোট হবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। এখন আর একজনে 100টা ভোট দিতে পারবে না। রতন ভাই, নির্বাচন ভণ্ডুলের কথা, আশঙ্কার কথা প্রধান উপদেষ্টা বলছেন। উনি যদিও এই যে দলগুলো আসলে একে অন্যকে দায়ী করছে, উনি মিন করছেন যে ফেসিবাদী বা পতিত স্বৈরাচার এই ধরনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। মানে এগুলিকে, এই ষড়যন্ত্র কি আসলে কোনো ভিত্তি আছে এইসব বক্তব্যের, নাকি এগুলি রেটরিক? ছোটবেলায় পড়েছিলাম না, বাঘ এসেছে বলে রাখাল বালক গ্রামের মানুষকে কিভাবে আতঙ্কিত করে রাখতো। তো এইরকম কোনো কৌশল কিনা, মানে সবাই যখন বলে তখন প্রধান উপদেষ্টা বলতেন যে আমি তো আছি, আমরা তো আছি, নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার আমরা করব। এখন তিনিও যদি বলেন যে ভণ্ডুল করা হচ্ছে, তাহলে মানুষ কনফিউজড হয়ে যায় না? তাহলে যার উপর দায়িত্ব, তিনি কি দায়িত্ব শেষ পর্যন্ত পালন করবেন না এরকম ভাব দেখাচ্ছেন, নাকি তিনিও জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করছেন? তাহলে প্রথমত তাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে যে কারা নির্বাচনটা ভণ্ডুল করতে চায়। পতিত স্বৈরাচার, আচ্ছা পতিত স্বৈরাচার তো পতিত এবং পলায়ন করেছে তারা, তাহলে সেই স্বৈরাচার এতখানি শক্তি পেয়ে গেল যে আপনারা 1 বছর ক্ষমতায় থাকার পরেও
আপনাদের সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করে দিতে পারে। মানে কাউকে যখন আমি অতিরঞ্জিত করে ফেলি, সেটা আমার দুর্বলতাকে অতিরঞ্জিত করি অথবা শত্রুকেও অতিরঞ্জিত করি, তাহলে দুটোর মধ্যে দিয়ে কিন্তু একটা বড় ফাঁক থাকে। এটা করাটা কি উচিত যারা দায়িত্বে আছেন তাদের? আর একটা নির্বাচনকে ভণ্ডুল করা নয়, নির্বাচনটাকে একটু দূরে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা আছে। কারণ যারা নির্বাচন যত দেরিতে হবে তত তারা নানা ধরনের প্রশাসনিক কর্তৃত্বটা কাজে লাগাতে পারবেন। এবং এমন কিছু কিছু কাজ আমাদের দেশে হচ্ছে যেটা নির্বাচিত সরকার করতে গেলে তাকে জবাবদিহির মধ্যে পড়তে হবে, অনির্বাচিত সরকার সেই কাজগুলো করে ফেলতে চান। তাহলে এটা কি কোনো ম্যান্ডেট তাদের আছে যে নির্বাচন হওয়ার আগেই কিছু কাজ তাদের করে ফেলতে হবে? এই প্রশ্নটাও এখন মানুষের মধ্যে চলে আসতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আসতে পারে এরকম যে নির্বাচনটা না হলে কার লাভ, নির্বাচনটা হলে কার লাভ। নির্বাচনটা হওয়ার সাথে সাথে দুটো জিনিস সামনে আসবে, মানুষ কম্পেয়ার করতে শুরু করবে। আগের যে আমরা 15 বছর শাসন দেখেছি, তোমরা যারা এখন নির্বাচিত হয়ে এসছো, তোমরা তার চেয়ে কি উন্নততর নাকি তার চেয়ে তোমরা পশ্চাৎপদ? ফলে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, তাদের প্রতি মুহূর্তে কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এবং এই জবাবদিহিতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় রক্ষা কবচ। এটা যদি যত ডিলে করা হবে তত কিন্তু দেশের অরাজক পরিস্থিতিটাকে প্রলম্বিত করা হবে। এখন ধরুন মানুষের মধ্যে দুই ধরনের ভয় আছে। একটা ভয় যে একটা মবের ভয়, যে কোনো সময় যে কোনো মানুষের মুখের মধ্যে একটা কলঙ্কের তিলক আমি বসিয়ে দিতে পারি। কিভাবে? অবমাননা। দুইটা অবমাননা, একটা হলো ধর্ম অবমাননার তিলক লাগিয়ে দিতে পারি, দুই ফ্যাসিবাদের দোসর বানিয়ে দিতে পারি। এবং এই দুটো মানুষের স্বাভাবিকতাকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে। রতন ভাই, কালাম ভাই, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আপনার কাছে শেষ প্রশ্ন, 1 মিনিটের মধ্যে উত্তর দিবেন। সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে কয়েকটি দল। যেমন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই পিআর পদ্ধতি ছাড়া আসলে তারা এই জুলাই সনদে সই করবে না। বিএনপি কেন এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করছে? 1 মিনিটের মধ্যে, সময় একেবারেই কম আমাদের। পিআর পদ্ধতি শব্দটা কিন্তু আমি রাজনীতি করতে এসে এই পদ্ধতির কথা আমি নতুন শুনলাম। তো পিআর পদ্ধতিতে ইলেকশন হবে, এইটার সঙ্গে আমরা কেন একমত হব? ইলেকশন যারা করতে চায় তারা নির্বাচনী এলাকা আছে, নির্বাচন যার যেখানে মন চাবে তার যার যার এলাকার থেকে তারা যেখানে মনে করবে। তুমি যদি দিনাজপুর থেকে নির্বাচন করতে চাও, দিনাজপুর থেকে করো। তুমি যদি মনে করো ওই আসন থেকে নির্বাচন করবা, তুমি করো, প্রতিদ্বন্দ্বিতা করো, জনগণ যাকে ভোট দিবে তুমি সেইভাবে সেটা গ্রহণ করো। সেটা গ্রহণ না করে আনুপাতিক হারের যে বিষয়টা, ওই যে একটা কথা আছে যে ভোট দিলাম সন্দ্বীপে, এমপি হবে যে মালদ্বীপে। এটার আনুপাতিক হারটা তো এরকমই অনেকটা। ভোট দিবে এক জায়গায়, এমপি হবে আরেক জায়গায়। ভোট দিবে একজনকে, এমপি হবে আরেকজন। আনুপাতিক হারের মানে দলকে ভোট দিবে, দল সিলেকশন করবে, ভোট দিবে দলকে সিলেকশন করে দিবে আরেকজনকে এমপি। ভোট আমাকে দিল, সেরকম নয়। ভোট তো একটা দলের পক্ষে পড়বে, সেই দলের প্রতি তার তো সে আস্থাটা থাকবে যে দল তার বিবেচনায়, তার বুদ্ধিমত্তা অনুযায়ী, তার দায়িত্বশীলতা অনুযায়ী সে কিন্তু নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সিতে ওইখানকার এমপি কে হবে, এইটা নিয়ে একটা কনফিউশন থাকবে। যেমন ধরুন ওইটা নিয়ে তো কনফিউশন থাকবেই। হ্যাঁ, সেটা থাকবে। কিন্তু পৃথিবীর তো এখন 92টা দেশে এই পিআর পদ্ধতি চলছে। তা আমাদের এখানে এটা নিয়ে একটা আলোচনা হতে পারে যে কিভাবে পিআর পদ্ধতিটা বাংলাদেশে হতে পারে, বাংলাদেশের এখন বর্তমান অবস্থাটা কি, জনগণের চিন্তার স্তরটা কীরকম। নেপালে যেমন পিআর পদ্ধতিটা আছে, শ্রীলঙ্কায় পিআর পদ্ধতিটা আছে। তাহলে তারা পিআর পদ্ধতিটা কীভাবে অপারেট করে, আমাদের এখানে পিআর পদ্ধতিটা যদি প্র্যাকটিস করতে চাই তাহলে কি কি জটিলতা হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমরা মনে করি কোনো একটা পদ্ধতির তার ভালো খারাপ দিকগুলো কি, সেটা একটা ডিবেট করার পরিবেশটা আমাদের থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ রাজাকুজ্জামান রতন এবং আবুল কালাম আজাদ সিদ্দিকী আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ করছি আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।